বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আমরা সকলেই জানি যে আসন্ন 2025-এর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথমার্ধে আমাদের একটা জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনটা বহু আকাঙ্ক্ষিত নির্বাচন। আমরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা প্রথম জন্মলগ্ন থেকেই এই দলের আদর্শে এবং জিয়া রহমানের সততা, দেশপ্রেম এবং দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের গৌরব ইতিহাসের যে তার সফলতা, সেটাকে আকৃষ্ট হয়েছি এবং তার সততা, আদর্শ এবং জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে এই দল করে যাচ্ছি সূচনা লগ্ন থেকেই। আমি বিএনপির এই ঢাকা মহানগরের কথা যদি বলেন তাহলে ঢাকা মহানগরের সভাপতি ছিল প্রথম আবুল হাসনাত সাহেব, এই পুরাতন ঢাকারই মানুষ। আমরা সেই সময় তার সময় থেকেই ঢাকা মহানগরের কমিটিতে আমরা ছিলাম এবং কাজ করেছি। রাজনীতি ইটস এ টোটাল সোশ্যাল ওয়ার্ক। রাজনীতির মাধ্যমেই মানুষের সেবা করার সুযোগ আসে। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, বিভিন্ন পেশায় মানুষ থাকে, কিন্তু রাজনীতির মাধ্যমে, সঠিক রাজনীতির মাধ্যমে যদি কেউ রাজনীতি করে তার এর চেয়ে আর বেশি তার সম্মান, মানুষের ভালোবাসা অন্য কোনোভাবে আদায় করা যায় না। আর অপরাজনীতির মাধ্যমে মানুষের নিন্দা অর্জন করা যায়। সেই দৃষ্টিভঙ্গিতে বলি যে বিএনপির প্রথম জন্মলগ্ন থেকেই বিএনপির একটা দায়ী। প্রথমে আমি ওয়ার্ড, থানা, মহানগর এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়েছিলাম। সেটা বিএনপির যখন মহাসচিব ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার, তার সময়ের বিএনপি যে সম্মেলন, সেই সম্মেলনে আমি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হয়েছিলি। আমি এই ধারাবাহিকতায় রাজনীতি করছি এবং তারই ফলশ্রুতিতে আমি 2003-এর প্রথমে আমি অ্যাপয়েন্টেড, অর্থাৎ আমি অ্যাপয়েন্টেড এই এলাকার প্রতিনিধি কমিশনার ছিলাম। তখন কমিশনার বলা হতো, পরবর্তী সময় এটা কাউন্সিলর করা হয়েছে, সেটাও আমি জানি। এরপরে 2004 সনের প্রথমেই জানুয়ারি মাসেই প্রথম নির্বাচন হয়। সে নির্বাচনে আমি এই এলাকায়, অর্থাৎ যেটা ঢাকা 6, এটা পূর্ব ছিল এটা ঢাকা 7, অর্থাৎ বৃহত্তর সূত্রাপুর। এই বৃহত্তর সূত্রাপুর থানার 10টি ওয়ার্ড ছিল। তৎসঙ্গে কোতোয়ালির একটা ওয়ার্ড ছিল আমাদের সঙ্গে, আর বংশালেরও একটি ওয়ার্ড ছিল। এই ওয়ার্ড সমন্বয়ে আমাদের ঢাকা 7 ছিল, তবে এটাকে বৃহত্তর সূত্রাপুর বলা যায়। সেই বৃহত্তর সূত্রাপুরের আমি দীর্ঘ 30 বছর এই থানার সভাপতির দায়িত্ব পালন করেছি। দলের চড়াই উতরাই অনেক হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে দলকে ভাঙার জন্য। আর সেই চড়াই উতরায় অনেক নেতা বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, বিভিন্ন দলে তারা গিয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের অনেক নেতা তখন জাতীয় পার্টি হয়, জাতীয় পার্টিতে যায়, তখন একটা শূন্যতার সৃষ্টি হয়। সেই সময়ও আমি এই দলের আদর্শেই অবিচল ছিলাম। আর এই অবিচল থেকেই সম্মেলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের মা, বাংলাদেশের পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টের প্রতিষ্ঠাতা, তার উপস্থিতি, তার সভাপতি, তার প্রধান অতিথি তিনি সেই আমার সম্মেলনে হয়েছিলেন। তার মাধ্যমে তার সম্মেলনে উপস্থিত থাকা অবস্থায় আমি তখন বিপুল সংখ্যক কর্মী সমর্থনে আমি এই থানার সভাপতি নির্বাচিত হয়েছিলাম। সেই ধারাবাহিকতায় এই ঢাকা 7, তখন ঢাকা 7, বর্তমান যেটা ঢাকা 6, এই এলাকার প্রতিটি অলি গলি মহল্লা আমি বিচরণ করেছি। মানুষ আমাকে
ভালোবেসেছে, আমিও মানুষের ভালোবাসা পেয়ে আমাদের দলের কর্মকাণ্ড নিয়ে আমরা এগিয়ে গেছি। বিগত দিনের ইতিহাসটা বলতে হয় এই কারণে, কারণ আমাদের পুরাতন ঢাকায় এই এলাকায় স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগের একটা সমর্থন ব্যাপক ছিল, বা আপনি মুক্তিযুদ্ধের যে পরিত্যক্ত সম্পত্তিগুলি ছিল হিন্দুদের, বিহারিদের, সেই সম্পত্তিগুলিও তৎসময় আওয়ামী লীগ নেতারা লুটপাট করে তাদের দখলে নিয়েছিল। সেই কারণেই ওই আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গ্রুপগুলি তারা আওয়ামী লীগের এখানে মোটামুটি সমাজে নেতৃত্ব দিত। কিন্তু জিয়া রহমান আবির্ভাব হওয়ার পরে এবং বিশেষ করে 7ই নভেম্বরের তার ভূমিকা এবং তার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নূতনভাবে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এবং সেই ধারাবাহিকতায় এই এলাকার মানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছিল। আমরা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং আমাদের এই ঢাকা 7-এর যিনি প্রথম নির্বাচিত এমপি হয়েছিলেন জনাব সাদেক হোসেন খোকা, আমি তারই খুব ঘনিষ্ঠ সহযোগী ছিলাম। তার নির্বাচন আমরা প্রথম করি। সেই নির্বাচনে এখানে হাসিনা প্রার্থী ছিল, আর আমাদের ধানেশীষের প্রার্থী ছিল সাদেক হোসেন খোকা। আমি এই থানার সভাপতি ছিলাম এবং এই এলাকার পূর্ব থেকে এই এলাকার বিএনপির আমি একজন নেতা হিসাবে, কর্মী হিসাবে বিএনপির এলাকার মানুষের কাছে পরিচিত ছিলাম। দলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমরা তার পক্ষে কাজ করেছি। 32,000 ভোটের ব্যবধানে হাসিনাকে পরাজিত করে আমরা ধানেশীষের বিজয় আমরা অর্জন করেছি। সেই বিজয়ের ধারাবাহিকতা এখানে অব্যাহত আছে। এই এলাকার মানুষের মানুষের আমি পরিচিত। আমরা সবার কাছেই মানে যুবক, বৃদ্ধ, আমার সমবয়সী যারা আছেন সবাই আমাকে একই অ্যাড্রেস করে বাসার ভাই বলে, অর্থাৎ আমি এই সুখে দুঃখে তাদের পাশে ছিলাম। আর এই যে এখানে আমার বাড়ি, এই এলাকায়, এই নির্বাচন এলাকায় অর্থাৎ কাউন্সিলর নির্বাচন আমি পরপর 3 বার নির্বাচিত হয়েছি, সিলেকশনও ছিলাম। কিন্তু এই নির্বাচনে এক সময় এক টার্ম আমি বিনা প্রতিদ্বন্দ্বীও এই এলাকায় কাউন্সিলর নির্বাচিত হয়েছি এবং সেই সুযোগে আমি বিভিন্ন বিদেশও, অর্থাৎ দেশের উন্নয়নের এবং এলাকার উন্নয়নের জন্য আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের পক্ষ থেকে বহু দেশেও আমি প্রতিনিধিত্ব করেছি। মেট্রোপলিটন আর্থকুইক এবং এই মানে জলাবদ্ধতা, এই সমস্ত বিষয়েও বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার আমি অ্যাটেন্ড করেছি। জলবায়ুর যে সম্মেলন, ওয়ার্ল্ড সম্মেলন, সেখানে আমি অ্যাটেন্ড করেছি। আমি আমার অভিজ্ঞতা আমার আছে। সেই দৃষ্টিভঙ্গিতে আমি যদি ইনশাল্লাহ আমিও নির্বাচনের প্রার্থী, আর নির্বাচনের প্রার্থী হলে আমরা সম্ভবতই প্রশ্ন করবেন যে আপনি এলাকার মানুষের জন্য কি করবেন, কি উন্নয়নের কি চিন্তাধারা আপনার মধ্যে আছে, এই কথাটা আপনারা প্রশ্ন করবেন, করারই স্বাভাবিক। সেই কথার আপনাদের এই প্রশ্নের উত্তর, আপনি প্রশ্ন করার আগেই বলি, আপনার এই প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে একজন নির্বাচিত প্রতিনিধি যিনি, যখন একজন ব্যক্তি মানুষ যেই এলাকায় নির্বাচিত হবেন, তার অঙ্গীকারের বিষয়টা তার দায়িত্বেরই একটা অংশ, তার কর্মকাণ্ডের একটা অংশ, যে ওই এলাকার উন্নয়ন, ওই এলাকার মানুষের সেবা করা, ওই এলাকার মানুষের মনের কথা জানা এবং সময়োজয়ী পদক্ষেপ না, বিভিন্ন সমস্যার সম্পর্কে অবহিত হওয়া এবং পর্যায়ক্রমে এই চাহিদাগুলি পূরণ করে একটা আদর্শ, একটা মডেল এলাকা তৈরি করা। এইটাই তো জনগণ চায় প্রার্থীর কাছে। আর আমি সেই চাওয়ার প্রেক্ষিতে বলতে চাই, এই নির্বাচনে আমি অঙ্গীকার করবো যে এটা করবো এটা কোনো ব্যাপার না। কারণ একটা নির্বাচিত প্রতিনিধি, তার দায়িত্ব হলো মানুষের সকল প্রকার সমস্যার সমাধান করা, তার দায়িত্বের ভিতর পড়ে একজন নির্বাচিত প্রতিনিধি। কাজেই অঙ্গীকারের বিষয়টা এটা আমার দায়িত্বের মধ্যেই থাকবে, আমার দায়িত্বের মধ্যে থাকবে এইখানে। কারণ এই এলাকার সমস্যার সঙ্গে আমি সম্পৃক্ত। এই কী সমস্যা ছিল আমি জানি। দীর্ঘ 18 বছর নির্বাচিত প্রতিনিধি হয়ে আমরা আরও বেশি সময় থাকতাম যদি এই আমাদের সিটি কর্পোরেশনটাকে ষড়যন্ত্র করে হাসিনা 2 ভাগ না করতেন, বোর্ডটা না ভাঙতেন, তাহলে আমরা তো নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করতেছিলাম। আর একটা নির্বাচন না হওয়া পর্যন্ত, আর একটা নির্বাচন না করেই 2টা ভাগ করলে হাসিনা নির্বাচনে তার ভয় ছিল যে নির্বাচন হলেই হয়তো বিএনপি পাস করবে,
আওয়ামী লীগ পাস করবে না, তো ধানের শীষে বিজয় হবে বা বিএনপির বিজয় হবে। সেই ভয়ে যখন তারা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে করে, অর্ডিন্যান্স হয়ে আমাদের এই ভোটটা বাতিল করে। যাই হোক, আমি যেটা বলতে চাই যে আমরা সকলে জানি যে আমাদের এই এলাকাটা একটা পুরাতন ঢাকার মধ্যে অবস্থানটা, আমাদের এরিয়াটা ভৌগোলিকভাবে পুরাতন ঢাকায় অবস্থিত, এবং পুরাতন ঢাকায় অবস্থিত থাকলেও আবার নতুন ঢাকার সাথে আমরা যদি বাংলাদেশ রাজধানী, আমাদের গর্বের ঢাকা, প্রিয় রাজধানী ঢাকার আবার প্রাণকেন্দ্র এই গুলিস্তান, মতিঝিল, একসময় এটাই ছিল বাণিজ্যিক এলাকা, এবং আমাদের সরকারের যে সচিবালয়, কেন্দ্রীয় সচিবালয়, সেই সচিবালয় আমাদের এলাকা থেকে মাত্র কয়েক মিনিটের রাস্তা। তো এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি, কিন্তু আমরা এটা আদি ঢাকার মধ্যে অর্থাৎ পুরাতন ঢাকার মধ্যে অবস্থিত। এইখানে মানুষের আয়তনের তুলনায় শুধু ঢাকায় না, শুধু এই এলাকা না, ঢাকার প্রায় রাজধানী ঢাকা প্রায় 2.5 কোটির উপরে 3 কোটি লোকের বসবাস। এই 2.5 কোটি 3 কোটি লোকের বসবাসের এই আয়তনের এই শহর অনুযায়ী আমাদের রাস্তাঘাট খুব কম, অত্যন্ত কম। যেই লোক সংখ্যা অনুযায়ী আমাদের যে রাস্তা থাকা দরকার, এটা আমাদের এই শহরে নাই, ঢাকা শহরে নাই। আর আমাদের যে আয়তন ঢাকা শহরে, এইখানে এত লোককে ধারণ করার এটা অসম্ভব। পৃথিবীর কোনো দেশে এত ছোট্ট এলাকার মধ্যে এত লোক বসবাস করে না। তো সম্ভবত কারণেই ঢাকা নগরের যারা আমরা বসবাস করি, আমরা অনেক নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমাদের প্রধান সমস্যা হলো যে আমাদের রাস্তাগুলি সরু সংকীর্ণ। আগের আমলে, ব্রিটিশ আমলে গড়াই ঢাকা, তো ওই সময়ের যে রাস্তাঘাট, যে জনপদ যেটা ছিল, এটা সম্ভবত কারণেই নূতন ঢাকা, গুলশান, মনারির মতো এবং বড় করার স্কোপ ছিল না। আর এখনও সেই স্কোপটা নাই, কারণ এখন এই রাস্তা পাশে যেমন আমাদের এলাকাটা বাণিজ্যিক এলাকা হয়ে গেছে। এই ঢাকার শহরের প্রায় প্রতিটি এলাকায় এখন দেখা যায় যত দিন বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন শিল্প কারখানা, ছোটোখাটো, এইটা অবস্থার প্রেক্ষিতে, চাহিদার প্রেক্ষিতে এর গড়ে উঠেছে। এইগুলি আমাদের একটা ধোলাইখাল, ঐতিহাসিক একটা জায়গা, যেখানে আগে একসময়ের খাল ছিল নাম এটা, কিন্তু এখানে বাংলাদেশের মোটর পার্টসের একটা বৃহত্তম মার্কেট। এইভাবে আমরা যদি একটা এলাকা বিশ্লেষণ করি, প্রায় প্রতিটি এলাকায় একটা ব্যবসার কারণে নিজ নামেই ধন্য। ইসলামপুর সারা বাংলাদেশের বস্ত্র ব্যবসার জন্য প্রসিদ্ধ, নওয়াবপুর মেশিনারিজ ব্যবসার জন্য সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটা বাণিজ্যিক কেন্দ্র। সেই কারণেই আমরা ইচ্ছা করলো এই রাস্তাগুলি আর এখন এই 40 ফিট থেকে 100 ফিট করার স্কোপ নাই। আবার কিন্তু এর মধ্যে আমাদের প্রয়াস থাকতে হবে। আপনার ড্রেনেজের সমস্যা আছে, আমাদেরকে এটা আধুনিক টেকনোলজির মাধ্যমে আমাদের ম্যানুয়াল কাজ করে, অর্থাৎ গভীর ড্রেন নির্মাণ করে আমাদের রাস্তাঘাট পানি সংকলন করতে হবে। কিন্তু এরপরের সমস্যা যদি আমি বলি যে সমস্যা থাকবে, কারণ আউটলেটের তো আর ব্যবস্থা নেই। আগে আমাদের এই ঢাকার অনেক প্রাকৃতিক আমাদের বিভিন্ন খাল, বিভিন্ন এই পানি প্রবাহিত হওয়ার একটা জায়গা ছিল। এই ধোলাই খালের একসময় খাল ছিল, এই পল্টনের এরিয়াতে একটা বড় খাল ছিল, পানি অর্থাৎ ওয়েস্টেজ ওয়াটার, সারফেস ওয়াটার, বৃষ্টির পানি, এই মানুষের ব্যবহৃত পানি, এই পানিগুলি ব্যবহার করার ধারাবাহিকভাবে নদীতে পৌঁছার বা শোধনাগারে পৌঁছার কোনো স্কোপ নেই। আমরা এই এলাকায় আমাদের পানি শোধন করে, অর্থাৎ ময়লা পানিগুলিকে শোধন করে শোধনাগারে আমরা এর ময়লা থেকে পরিশুদ্ধ করে এই পানিটা নদীতে আমরা যদি ফেলাইতে পারি, তাহলে হবে আমাদের এই এলাকায় ড্রেনেজের সমস্যার সমাধান হবে। কিন্তু এই জন্য একটা মাস্টার প্ল্যানের দরকার, বড় মাস্টার প্ল্যান দরকার। এই একটা এলাকায় একটা উন্নয়ন করলে সম্ভব নয়, ধারাবাহিকভাবে এই উন্নয়নের ধারাটাকে আমাদের গন্তব্যস্থানে নিয়ে যেতে হবে। সেই কারণেই বলছি যে আমাদের সে চিন্তাগুলি আছে, যদি আল্লাহর সময় দেয়, যদি আল্লাহ করে, আল্লাহর সুযোগ করে দেয়। আমার দীর্ঘদিনের এই অভিজ্ঞতা, এই বিদেশি দেশে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে অভিজ্ঞতা, এইগুলিকে আমি বুকে ধারণ করে এই এলাকার মধ্যে একটা মডেল এলাকা করার জন্য আমার প্রয়াস থাকবে। ঢাকা 6 এই আসনে তো আমি আগামী দিনে নির্বাচিত হলে আমি আমার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলি বক্তব্য রাখবো। কিন্তু আমি বলতে চাই যে এই এলাকার এই 6 মানুষের খেদমত করাই আমার লক্ষ্য। আল্লাহ সেই সুযোগ করে দিলে এই এলাকাবাসীর মানুষের আমি এই কথা বলতে চাই যে একজন নির্বাচিত প্রতিনিধি সে এমপি মন্ত্রী হয়ে অনেক কিছু হয়ে যায় না। যখনই একজন এমপি মন্ত্রী হবেন, তিনি
তার দায়িত্ব হবে জনগণের সেবক হিসাবে। আমি আগামী দিনে এই ঢাকা 6-এর মানুষের কাছে যে পরিচিত ছিলাম, আমার কর্মকাণ্ডের মধ্যে, আমার সেবার মাধ্যমে, আমার সততার মাধ্যমে আমার এই সুযোগটা যদি হয়, তাহলে আমাকে জনগণের খেদমত করব এই অঙ্গীকারই করতে পারি। এবং এটা আমি ইতিমধ্যে বলেছি যে এটা আমার অঙ্গীকারের ভিতরে নির্দিষ্ট কোনো অঙ্গীকার না। এটা আমি মনে করি যে সকল প্রকার সমস্যায় জন্ম, মৃত্যু, বিয়া থেকে শুরু করে মানুষের পাশে থাকা, সুখে থাকা, দুঃখে থাকা, তাদের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখা, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্যে আমি বলতে চাই যে নির্বাচিত হলে এই এলাকার মানুষের যে যা চাহিদা অনুযায়ী আমি কাজ করব, মানুষের পাশে সাথে থাকবো। শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এটাকে উপলব্ধি করে আমি বিভিন্ন সময়, অর্থাৎ আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় 1991 সালে প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আমার এলাকায়, অর্থাৎ সূত্রাপুর থানার অন্তর্গত এই ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ছিল। এটা ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের একটা স্বাধীনতার প্রতীক হিসাবে এই চিকিৎসা কেন্দ্রটি ছিল। এইটাকে আমরা হাসপাতাল থেকে মেডিকেল কলেজ করার ভাবনা নিয়ে আমরা কাজ শুরু করি। পরবর্তী সময়ে আমি এই কলেজের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওই সূত্রাপুর এলাকায় যেখানে লক্ষ্মীবাজার, বাংলা বাজার, এই এলাকায়ও ব্রিটিশ আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এর পাশাপাশি জুবলি কলেজ অ্যান্ড হাই স্কুল, এই কলেজেরও আমি গভর্নিং বডির চেয়ারম্যান ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম দীর্ঘ সময়। এটা ভার্টিক্যাল এক্সটেনশনের উন্নয়ন করে সেই কলেজেরও ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ আমরা করেছিলাম এই এলাকার মানুষের কল্যাণে। গ্যান্ডারিয়া এই ঢাকার 6-এরই একটা অংশ, একটা থানা। এই গ্যান্ডারিয়া থানায় মনিজার রহমান স্কুল অ্যান্ড কলেজ, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই স্কুল অ্যান্ড কলেজেরও আমি গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ছিলাম। সেখানেও মানে 3য় তলা নির্মাণ করে শিক্ষার সম্প্রসারণ করার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়ে চেষ্টা করেছি। ওই স্কুলের একটা জমি উদ্ধার করে সেখানে জনকল্যাণের জন্য পাম্প বসানোর একটা উদ্যোগ আমরা তখন গ্রহণ করেছি, বেদখল ছিল। উয়ারি এলাকায় অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী সলিমুল্লাহ ডিগ্রি কলেজ, এখানে তৎসময় পাকিস্তানের সময় তো নাইট কলেজও চালু ছিল। অনেক সচিব আমার সাথে কথা হয়েছে যে আমরা এই কলেজ থেকে আমরা নাইটে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন দায়িত্বে আমরা কর্মরত আছি। সলিমুল্লাহ কলেজ গ্রাজুয়েটস স্কুল, 100 বছরের পুরাতন এই স্কুল কলেজেরও আমি দায়িত্ব নিয়ে কাজ করছি, চেয়ারম্যান ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম। এখানেও উন্নয়ন হয়েছে আমাদের সরকার সময়কালে। আমার এই এলাকায় এখানে একটা নূতন ভবন আমরা সৃষ্টি করেছি। এই যে একেবারে অতি সন্নিকটে, অর্থাৎ গুলিস্তানের বঙ্গভবনের অপোজিটে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এইটাও স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র। এই প্রতিষ্ঠানও আমি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে পালন করে এই শিক্ষা প্রতিষ্ঠানকেও, আমরা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানকেও আরও এটাকে উন্নয়নের জন্য কাজ করেছি। বিভিন্ন সময় বিভিন্ন দীর্ঘ সময় আমরা এখানে কাজ করেছি, আমি এই দায়িত্ব নিয়ে করেছি। আমাদের সভাপতি ছিল বিশ্ববিদ্যালয়ের একজন ডিন। সমাজসেবামূলক যদি কর্মকাণ্ডের কথা বলি, আমি রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকার ইউনিটের ভাইস চেয়ারম্যান ছিলাম। আমি রেড ক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য। আর্থমানবতার সেবায় যে প্রতিষ্ঠানটি উজ্জ্বল হয়ে জাতির সামনে আছে, যে আঞ্জুমান মফিদুল ইসলাম, এটা আমাদের পুরাতন ঢাকায় এর গৌরবর্তন সৃষ্টি হয়েছিল 1905 সাল থেকে। 1905 সালে কলকাতায় প্রথম সৃষ্টি হয়েছিল। পরে এরা স্বাধীনতার পরে 47 সনে ওই গ্যান্ডারি এলাকায় আঞ্জুমানের এখানে একটা সৃষ্টি হয়েছিল, অফিস হয়েছিল, হেড অফিস ছিল। ওইখানেও আমরা 1900 এরশাদের শেষ সময়ে ওই আঞ্জুমান মফিদুল ইসলামেরও আমরা সমাজসেবার এই আত্মমানবতার সেবায় মুসলিম সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানও আজকে এটা স্বনামধন্য, সারা বাংলাদেশের মানুষ জানে আঞ্জুমানের কর্মকাণ্ড।
এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত, আগেও ছিলাম, এখনও ছি, এবং আমি এই বোর্ডের ট্রাস্টি বোর্ডের সদস্য, আমি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলাম, বিভিন্ন সময় দায়িত্ব নিয়ে কাজ করেছি, আদৌবধি এই প্রতিষ্ঠানে জড়িত আছি। খেলাধুলা, ফরাজগঞ্জ ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব, এই ওই গ্যান্ডারিয়ার ওই একে শেষ মাথায় যেটা ছিল একটা ওই খেলাধুলার প্রতিষ্ঠান, ওইটারও আমি সদস্য ছিলাম, মানে হিতাঙ্কি হিসাবে হিতৈষী মেম্বার ছিলাম। এইভাবে অদ্যাবধিও আমি এইদিকে আছি। আমার নিজের এই কাউন্সিলর নির্বাচন যেখান থেকে আমি 3 বার করেছি, এখানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, তারপর ওয়ারি উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানগুলিতেও আগেও ছিলাম। আবার বর্তমানেও আমি এখানে এই প্রতিষ্ঠানগুলিতে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। কাজে আমি আমার এই কাজ বিগত দিনে আমার এই সেবামূলক কাজ, মানুষের কল্যাণের কাজ, শিক্ষার জন্য কাজ করেছি। ঢাকা শহর মসজিদের শহর, এর সকলেই জানি আমরা পুরাতন ঢাকায়, এখানে অলিতে গলিতে প্রত্যেক গলিতে মসজিদ মাদ্রাসা আছেই। এই মসজিদ মাদ্রাসাগুলিও আমার প্রয়াসে, আমার যেমন মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য আমি আমার এলাকায় 2টা মসজিদে প্রতিষ্ঠা করেছি, আলমদিনা মসজিদ এবং এই যে ঐতিহ্যবাহী ওয়ারি মসজিদ, এই ওয়ারি মসজিদেরও আমি প্রতিষ্ঠাতার থেকে দীর্ঘ সময় থেকেই সভাপতির দায়িত্ব পালন করেছি, ভাইস সহসভাপতির দায়িত্ব পালন করেছিলাম। আমি বর্তমানে একটা সুন্দর মসজিদ হিসাবে এই মসজিদটা আত্মপ্রকাশ করে, এই ওয়ারি মসজিদ, এই স্কুলে এই মসজিদেরও সভাপতি। আমি কাপ্তান বাজারও এক মসজিদের সভাপতি, এক মাদ্রাসার আমি সভাপতির দায়িত্বে ছিলাম। এখন আমি এটা আমার আরেক ভাইকে দায়িত্ব দিয়েছি। আমি এইখানে বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে আমি ধর্মীয় শিক্ষা, সাধারণ শিক্ষা, এই শিক্ষার সাথে সম্পৃক্ত ছিলাম, এবং এটা আমার এই প্রয়াসটা আছে। আমি যতদিন বেঁচে থাকবো শিক্ষার জন্য বিভিন্ন মন্দিরে আমি সবসময় হিন্দু ভাইদের পূজা পার্বণে আমরা যাতায়াত করি, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি। আমরা এখানে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা এখানে বসবাস করছি। আগামী দিনেও আমরা একটা এই বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটারও আমরা উদাহরণ সৃষ্টি করেছি এবং করব। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।